Dear learners, welcome to my online class. My name is Shamim Khan. I have been working as a lecturer in finance and banking. We are passing our present situation in crucial time. At this time, our education minister has decided to take the online class. That's why we are conducting online class. Today, I am going to discuss regarding finance, banking and insurance. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি আছো, তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ে প্রথম অধ্যায়ে নিয়ে আলোচনা করতেছি। প্রথম অধ্যায়ে ছিল ইন্ট্রোডাকশন অফ ফাইন্যান্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্ট্রোডাকশন অফ ফাইন্যান্স নিয়ে অর্থাৎ অর্থায়নের সূচনা এই সম্বন্ধে পূর্বে ক্লাসে আলোচনা করছি, তোমরা পেয়েছো। কিন্তু এখন আলোচনা করব আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স অর্থাৎ ফিনান্সের নীতিসমূহগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু সমগ্র ধারণা দিয়ে যাচ্ছি পূর্বের ক্লাসে কি গুলো নিয়ে আলোচনা করছিলাম। যে আমরা ফার্স্ট ওয়ান আলোচনা করছিলাম যে ফিনান্স কোন শব্দ থেকে এসেছে। আমরা জানি ফিনান্স শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ ফিনিশ শব্দ থেকে আসছে, FINIS ফিনিশ শব্দ থেকে এসেছে। তারপর হচ্ছে ফিনান্সের উৎপত্তি আমরা জানি 1897 সালে থমাস এল গ্রিনস নামক একজন ব্যক্তি, তিনি প্রিন্সিপাল অফ স্টাডি অ্যান্ড মেথডস নিয়ে একটি স্টাডি অফ প্রিন্সিপালস অ্যান্ড মেথডস নিয়ে একটি বই লিখছে, যেখান থেকে শুরু হয়েছে ফিনান্সের উৎপত্তি। ফিনান্সের জনক, আমরা আধুনিক ফিনান্সের জনক ডক্টর ইগউইন এফ ফামা নিয়ে আলোচনা করছিলাম। যে আমরা ফিনান্স কাকে বলে সেটা নিয়ে আলোচনা করছিলাম, যে ফিনান্স ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি, অর্থাৎ ফিনান্স হচ্ছে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে কি বলি আমরা ফাইন্যান্স বলি। আর অর্থ কি? অর্থ আমরা ফিনান্সের আলোচনা, অর্থাৎ যেহেতু আমাদের বইয়ের নাম হচ্ছে অর্থায়ন, ব্যাংকিং ও বীমা, তোমরা একাদশ শ্রেণীতে যারা ভর্তি আছো এবং একাদশ শ্রেণীতে আছো তাদের ফিনান্স নিয়ে আমি আলোচনা করব। এই চ্যাপ্টারটা এটা ফার্স্ট ইয়ার পড়ানো হয়, বাকিটা সেকেন্ড ইয়ার পড়ানো হয়, অর্থাৎ দ্বিতীয়। ওকে, তো আমরা ফিনান্স নিয়ে আলোচনা করব। যে ফিনান্স নিয়ে আলোচনা করার পূর্বে যে অর্থায়ন, ফিনান্সের বাংলা শব্দ হচ্ছে অর্থায়ন, ফিনান্সও বলে বা ফাইন্যান্সও বলে। তা আমরা অর্থায়ন নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে যে অর্থায়ন অর্থ কি। যে অর্থ হচ্ছে এমন একটি any object finance money is any object that is generally accepted by debt policy, অর্থাৎ generally accepted সর্বজনের কাছে স্বীকৃত এমন একটি জিনিস যেটা সবাই কি করে, গুডস এন্ড সার্ভিসের বিনিময়ে কি করে আদান প্রদান করে, সেটাকে আমরা বলবো অর্থ। যে আমরা অর্থায়নের পরিধি তারপরে আমরা আলোচনা করব, যে এটা আমি তোমাদের পূর্বের ক্লাস আলোচনা করছি। তারপর আলোচনা করব যে ফিনান্স, যেটাকে বলা হয় অর্থায়ন। তো অর্থায়নের পরিধি এবং অর্থায়ন পরিধি ব্যাপক। যেমন আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে অর্থ ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। কিন্তু সাধারণ অর্থে অর্থ বলতে আমরা কি বুঝি? অর্থ বলতে বুঝি যে নগদ টাকা প্লাস হচ্ছে ব্যাংকে জমাকে আমরা সাধারণভাবে অর্থ বলি। কিন্তু না, ব্যবসায়ীর ব্যবসা যদি আমরা বলি যে অর্থ বলতে বোঝা যাচ্ছে নগদ টাকা থাকতে হবে, ব্যাংকে জমা থাকতে হবে, চেক থাকবে, প্রাইস বন্ড থাকবে, তারপর হচ্ছে বন্ড থাকবে, সিকিউরিটিজ থাকবে, এগুলো নিয়ে যেগুলো আমরা অর্থ বলতে পারি। যেটা অর্থ বলতে আমরা অর্থায়ন সম্বন্ধে জানি যে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত, অর্থাৎ অর্থ এগুলো ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে আমরা অর্থায়ন বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ক্লাসে ফাইন্যান্স নিয়ে আলোচনা করছিলাম যে অর্থ কাকে বলে বা অর্থায়ন কাকে বলে। তারপরে আলোচনা করেছিলাম ফাংশন অফ ফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্সের কার্যবলীগুলো, যে ফাইন্যান্স কোন কোন ক্ষেত্রে কাজগুলো করে থাকে সেটা নিয়েও আমরা আলোচনা করছিলাম। যেমন আলোচনা করছিলাম যে ফাইন্যান্সের আলোচনা করছি, তারপর আলোচনা করছিলাম যে ফাইন্যান্সের গোলগুলো নিয়ে। গোল বলতে ফাইন্যান্সের লক্ষ্য। ফাইন্যান্স একজন আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণ নীতি ফলো করতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে গোল।
আমরা এগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের নীতিসমূহগুলো নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স, তারপর আলোচনা করব হোয়াই ডু ইউ স্টাডি অফ ফাইন্যান্স, যে কেন আমরা ফাইন্যান্স অধ্যয়ন করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থায়নের নীতিসমূহ আলোচনা করার পূর্বে যে অর্থায়নে একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, যে কোনো কিছু কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, যে লক্ষ্যগুলো সত্য এবং মৌলিকভাবে সত্য। এই লক্ষ্যগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রতিষ্ঠান কি হবে? লাভবান হবে। তো আমরা অর্থায়নের লক্ষ্যসমূহ আলোচনা করার পূর্বে যে আমাদের কিছু মৌলিক তথ্য জানতে হবে, নীতিমালাগুলো জানতে হবে। যেমন ব্যবসায় মুনাফা অর্জনের জন্য প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, যেটা আমরা কি বলবো, রিস্ক এন্ড রিটার্নের অ্যাডজাস্টমেন্ট, যেটাকে বলা হয় ঝুঁকি ও আয়ের সমন্বয় নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ রিস্ক এন্ড রিটার্ন অ্যাডজাস্টমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে নীতিসমূহ থাকতে হবে আমাদের, কোন কোন নীতিগুলো ফলো করলে, অর্থায়নের কোন কোন নীতিগুলো ফলো করলে আমাদের মুনাফা অর্জন করা যাবে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝুঁকি এবং আয়ের সমন্বয় নীতি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝুঁকি হচ্ছে রিস্ক, অর্থাৎ প্রত্যাশিত আয়ের অপেক্ষায় আমরা আগে জানতে হবে ঝুঁকিটা কি। ঝুঁকিটা হচ্ছে রিস্ক ইজ দ্য এনি প্রবাবিলিটি অফ লস ইন পটেনশিয়াল অ্যাসেট ইজ কল্ড রিস্ক। অর্থাৎ রিস্ক বলতে কি বোঝাচ্ছে? প্রবাবিলিটি অফ লস ইন পটেনশিয়াল অ্যাসেট, অর্থাৎ সম্ভাব্য সম্পদের, অর্থাৎ প্রত্যাশিত সম্ভাব্য সম্পদের প্রকৃত আয়ের হারের অপেক্ষায় কম হলে আমরা সেটাকে বলবো ঝুঁকি। যেমন আমি প্রত্যাশা করছি 12 টাকা, কিন্তু আমার প্রকৃত আয় হবে 10 টাকা, সেটা আমরা 2 টাকার যে পরিমাণ অপেক্ষায় কম হয়েছে সেটাকে আমরা ঝুঁকি বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা ঝুঁকি এবং আয়ের হারের সমন্বয় নীতি করতে হবে, অর্থাৎ যেখানে আমরা প্রচলিত ভাষায় নো রিস্ক নো গেইন বলতে পারি। তো আমরা বলতে পারি যে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় নীতি থাকতে হবে। যেখানে ঝুঁকি থাকবে সেখানে আয় বেশি হবে, অর্থাৎ আমার যদি রিস্কের পরিমাণ যদি সর্বোচ্চ বেশি হয় তাহলে আমার আয়ের পরিমাণও কি হবে? বেশি হবে। আর আয়ের পরিমাণ যদি, ঝুঁকির পরিমাণ যদি কম নিই তাহলে আমরা কি করব? আয়ের পরিমাণও কম হবে। যেমন আমার কাছে দুটি অপশন আছে, যে আমি বন্ড ক্রয় করব। বন্ড আমরা জানি যে বন্ড ইজ এ লং টাইম ডেট ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইস্যুড বাই কর্পোরেশন অর গভর্নমেন্টস টু রাইজ দেয়ার মানি। অর্থাৎ বন্ডটা হচ্ছে কি একটা ডেট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ঋণের দলিল বলা যায়। এটা আমাদের গভর্নমেন্টও আছে, আর একটা বন্ডস আর গভর্নমেন্ট, আর একটা হচ্ছে কর্পোরেশনও আছে। তে বন্ড যদি আমরা সরকার থেকে যদি বন্ডটা ক্রয় করি, যদি আমরা ব্যবসায়িক বিনিয়োগ করি, তাহলে আমাদের এখানে বন্ড থেকে আমরা 10% সুদ পাবো। আর যদি আমরা বেসরকারি যে কোনো ফান্ডে বিনিয়োগ করি তখন আমাদের 15% লাভ হবে। তো আমরা যদি এটা আমরা জানি যে গভর্নমেন্টের এটা রিস্ক নাই, রিস্ক বিহীন বন্ড। আর যদি আমরা বেসরকারি, এটা কি হবে? রিস্ক আছে। যেমন আমরা এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এই 5% যে রিস্ক নিলাম সেটা হচ্ছে ঝুঁকি, 5% অতিরিক্ত যে ঝুঁকিটা নিলাম ঝুঁকি। অর্থাৎ ঝুঁকি এবং আয়ের সমন্বয় নীতি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই নীতিটা ফলো করতে হবে, যে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ অর্থ সময়ের মূল্য নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে অর্থ সময়ের মূল্য নীতি নির্ণয় করতে হবে, যে অর্থ সময়ের মূল্য কাকে বলে। আমরা যদি জানি অর্থ শব্দ অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থ সময়ের মূল্য বলি। অর্থাৎ আমাদের দিন দিন যে অর্থ সমন্বয় মূল্য নীতি, এটা আমাদের চ্যাপ্টার আছে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা অর্থ সময়ের মূল্য বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়ের অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের টাকাগুলো কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। যেমন আমরা আজকে যে পরিমাণ দ্রব্য কিনতেছি, আগামীতে যে পরিমাণ টাকা দিয়ে, অর্থাৎ বিগত
সালে যে পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য কিনতে পারতাম, কিন্তু এখন সেম পণ্য কিন্তু টাকা বেশি দিয়ে কিনতেছি। তার মানে আমার কি হচ্ছে, যে টাকার পরিমাণ হ্রাস হচ্ছে। তো এটার সাথে আমাদের কি করতে হবে, এমন ভাবে ব্যালেন্স করতে হবে একজন আর্থিক ব্যবস্থাপক, সেটা নীতিটা ফলো করতে হবে, যেটা অনুসরণ করতে হবে। তা আমরা এখন আলোচনা করছি যে ঝুঁকি এবং আয়ের সমন্বয় নীতি, ঝুঁকি এবং আয়ের মধ্যে ব্যালেন্স করে আমাদের এমন নীতি ফলো করতে হবে যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক, যেটা সত্য। তারপর হচ্ছে অর্থ সময় মূল্য নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ এমন নীতি ফলো করতে হবে যেটা আমাদের কি হবে, যে বলছি পূর্বে যে টাকার পরিমাণ দিন দিন হ্রাস পাচ্ছে, কিন্তু দ্রব্যের পরিমাণ দিন দিন, অর্থাৎ আজকে যে টাকা দিয়ে দ্রব্যটা কিনতেছে আগামীকাল সেই টাকা দিয়ে দ্রব্যটা সেভাবে কিনতে পারবো না। সেই জন্য আমাদেরকে টাকার মূল্য হ্রাস বৃদ্ধি করতে হবে। তারপর হচ্ছে কাম্য মূলধন নীতি। কাম্য মূলধন নীতি বলতে বোঝাচ্ছে যে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ কাম্য মূলধন নীতি আমাদের কাম্য মূলধন কাঠামো নীতি, যেটা ফলো করতে হবে যে আমরা ব্যবসা পরিচালনা করার জন্য কোন কোন উৎস থেকে টাকাগুলো নিব, অর্থাৎ নিজস্ব অর্থায়ন এবং বাহ্যিক অর্থায়ন, ঋণ করে যে একটা ব্যালেন্স রাখি, যে নীতিটা ফলো করতে হবে সেটাকে বলা হয় কাম্য মূলধন নীতি। তারপরে হচ্ছে আমরা আলোচনা করলাম ঝুঁকি এবং আয়ের সমন্বয় নীতি, অর্থের সময় মূল্য নীতি, কাম্য মূলধন গঠনের নীতি, কাম্য মূলধন কাঠামো নীতি। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে আমাদের কি পরিমাণ টাকা লাগবে, কোন কোন উৎস থেকে টাকাগুলো দিতে হবে, এবং বাহ্যিক উৎস থেকে নাকি অভ্যন্তরীণ উৎস থেকে, সেগুলো আমাদের কাঠামো ফলো করে তারপর আমাদের এই নীতিগুলো ফলো করতে হবে। তারপর হচ্ছে সম্পদ বৃদ্ধিকরণ নীতি। সম্পদ বৃদ্ধিকরণ নীতি ফলো করতে হবে। যেমন প্রতিষ্ঠানে যদি নগদ প্রবাহ অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়, অর্থাৎ শেয়ার মূল্য বৃদ্ধিকরণের নীতি ফলো করতে হবে। সম্পদ বৃদ্ধিকরণ নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে ডিপ্রিসিয়েশন, অবচয় এবং যেটা ট্যাক্স, ইন্টারেস্ট, এগুলো বাদ দেওয়ার পর যে টাকাগুলো থাকবে নগদ টাকা, সেটাকে বলবো সম্পদ বৃদ্ধিকরণ নীতি। আমরা সম্পদ বৃদ্ধিকরণ নীতি বলতে বোঝা যাচ্ছে যে আমরা আলোচনা করছিলাম যে কি করতে হবে, যে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বৃদ্ধিকরণের নীতিকে বলা হয় সম্পদ সর্বোচ্চকরণ। তো একটা প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণ আমরা নীতি ফলো করব। তারপর আলোচনা করব তারল্য ও লাভ অর্জনের ক্ষমতা নীতি। তারল্য কি? আমাদের যদি তারল্য হচ্ছে যে সম্পদ দ্রুত নগদ টাকা রূপান্তর করা যায়, সেটাকে আমরা কি বলবো, তারল্য। অর্থাৎ যে সকল সম্পদ দ্রুত নগদ টাকাতে রূপান্তর করা যায়, সেটাকে বলবো তারল্য। তারল্য এবং লাভ অর্জনের ক্ষমতা নীতি। তারল্য লাভ অর্থাৎ আমাদেরকে এমন ভাবে বিনিয়োগ করতে হবে যেটা আমাদের তারল্য বজায় রাখতে হবে। তারল্য বলতে বোঝাচ্ছে, যেমন আমার কাছে 100 টাকা আছে, আমি ইচ্ছে করলে 100 টাকা বিনিয়োগ করলে আমি কত 100 টাকা আছে, 100 টাকা যদি বিনিয়োগ করি তাহলে আমাকে 12% লাভ পাবো, অর্থাৎ 12 টাকা লাভ পাবো। যদি 100 টাকা থেকে আমি যদি 80 টাকা বিনিয়োগ করি, 100 টাকা থেকে যদি 80 টাকা বিনিয়োগ করি, আমি সাপোজ এটা থেকে পাবো 10 টাকা। যদি 80 টাকা 100 টাকা থেকে যদি আমি 70 টাকা বিনিয়োগ করি, তাহলে সেখান থেকে পাবো আমি 8 টাকা। তো এই 8 টাকা অর্থাৎ 100 টাকা আমার কাছে আছে, 100 টাকা যদি বিনিয়োগ করি আমি পাবো 12 টাকা লাভ পাবো। এটা আমি উদাহরণস্বরূপ দিচ্ছি। আর 80 টাকা যদি বিনিয়োগ করি, 20 টাকা যদি রেখে দিই, এই 20 টাকা হচ্ছে আমার তারল্য আর 80 টাকা হচ্ছে বিনিয়োগ, তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ তারল্য যদি বেশি রেখে দিই তাহলে আমাদের লাভের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে তারল্য এবং লাভ অর্থাৎ মুনাফা বিপরীতমুখী অবস্থান করতেছে। যেখানে আমি যদি সম্পদ রেখে দিই তাহলে আমার মুনাফার ইনভেস্টের পরিমাণ কমে যাবে, তাহলে আমার লাভ পরিমাণ কমবে। আর যদি আমার ইনভেস্টের পরিমাণ বেড়ে যায়
তারল্য আমার এদিকে ঘাটতি থাকবে, তাহলে আমি কি করতে পারবো? তারল্য যদি না থাকে আমি প্রতিষ্ঠানের দৈনন্দিন দেনা পাওনাগুলো পরিশোধ করতে পারবো না। যেমন কর্মচারীদের বেতন, বকেয়া বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে পাওনাদারের টাকা, এগুলো পরিশোধ করার জন্য আমাকে ন্যূনতম 20% অথবা যে পরিমাণ তারল্য রাখলে আমার প্রতিষ্ঠানে সুনাম ক্ষুণ্ণ না হয়, সেই জন্য আমরা ওই পরিমাণ টাকাটা রেখে বাকি টাকা কি করব? বিনিয়োগ করব। তাহলে আমার তারল্য এবং মুনাফা অর্জনের ক্ষমতা নীতি আমাকে ফলো করতে হবে। যেমন আমার কাছে সম্পূর্ণ টাকা এক জায়গায় বিনিয়োগ করতে পারবো না, কিন্তু কিছু টাকা রেখে দিতে হবে। কারণ কি? প্রতিষ্ঠানের পরিশোধ, দেনা পাওনা পরিশোধ করার জন্য। না হলে সুনাম প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়ে যাবে, তাহলে কেউ ব্যবসা করতে আগ্রহ দেখা দেবে না। সেই জন্য আমাদেরকে ফলো করতে হবে, তারল্য নীতি ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো তারল্য এবং মুনাফা দুটি বিপরীতমুখী অবস্থান করতেছে। তারপর হচ্ছে ব্যবসায়িক চক্রনীতি। ব্যবসায়িক চক্রনীতি বলতে যেটা বলে বিজনেস সাইকেল বলা হয়, যেটা বিজনেস সাইকেল, প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রিন্সিপাল অফ বিজনেস সাইকেল বলতে কি বোঝাচ্ছে? ব্যবসায়িক চক্র, যেটাকে বলা হয় লাইফ সাইকেল। যেরকম যেমন আমার প্রতিষ্ঠানে যে প্রথমে আমাদের ইনফ্লেশন হয়, কোন সময় যেহেতু আমরা বছরের মাঝামাঝি অর্থাৎ বছরের শুরুতে ব্যবসা উপরে উঠে, বছরের একটা সময় যায় আমাদের কি হয়? ডিপ্রিসিয়েশন হয়, অর্থাৎ রিসেশন হয়। রিসেশন মিন্স হচ্ছে মন্দা অবস্থা যায়। একদিকে আমার প্রতিষ্ঠানের কি হচ্ছে? ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন। আরেকদিকে আমার রিসেশন হচ্ছে, রিসেশন হচ্ছে বা ইনফ্লেশন বা বুম হচ্ছে। বুম মানে হচ্ছে উচ্চ ক্ষমতা। তারপর রিসেশন হচ্ছে, রিসেশন হওয়ার মানে হচ্ছে মন্দা যাচ্ছে। তারপর অবশ্যই দিকে যাচ্ছে, অবশ্যই মানে কি? খারাপের অবস্থায় যাচ্ছে। তারপর আবার নির্দিষ্ট সময় রিকভার করতেছে। তা আমাদের এই সবগুলো মাথায় রেখে আমাদেরকে ব্যবসায়িক চক্রনীতি করতে হবে। এইগুলো কাজগুলোকে করে একজন আর্থিক ব্যবস্থাপক করে। তারপরে হচ্ছে পোর্টফোলিও। আমরা আলোচনা করলাম পোর্টফোলিও বৈচিত্র্যায়ন, বহুমুখীকরণ নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন, বহুমুখীকরণ নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। তো আমরা জানি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বলতে কি বোঝাচ্ছে। পোর্টফোলিও আগে আমাদেরকে জানতে হবে, পোর্টফোলিও বাংলা কোষাধ্যক্ষ, যেটা পোর্টফোলিও মিন্স হচ্ছে কোন সম্পদ এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলে। যেমন আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা এক জায়গায় বিনিয়োগ করলে আমার লাভের পরিমাণও এক জায়গায় হতে পারে। আবার যদি আমি 100 টাকায় যদি আমি এই জায়গায় বিনিয়োগ করলাম, এই জায়গায় বিনিয়োগ করলাম, এই জায়গায় বিনিয়োগ করলাম, এই জায়গায় 50 টাকা, এই জায়গায় 40 টাকা, এই জায়গায় 10 টাকা, এটার বেসিসটা হচ্ছে যে এক জায়গায় বিনিয়োগ না করে আর এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করাকে বলা হয় পোর্টফোলিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন যদি আমরা এক জায়গায় বিনিয়োগ করি তাহলে আমার লসের পরিমাণ কি হচ্ছে? সব চলে যাচ্ছে। যদি এই কারণে কোনো অগ্নিপাত বা কোনো কিছু হয় তাহলে আমার লস বেড়ে যাচ্ছে। আবার যদি আমি এক জায়গায় এই জায়গায় যদি কোনো সমস্যা হয়, বাকি দুইটার থেকে আমার কি করছে? ব্যাকআপ দিবে, তাহলে আমার লসের পরিমাণ কম যাবে। সেই জন্য বলছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন, বহুমুখীকরণ নীতি বলতে বোঝাচ্ছে যে কোন সম্পদ এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করাকে বলা হয় পোর্টফোলিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন পোর্টফোলিও, এটা আমরা পোর্টফোলিও বলতে পারি যে কিভাবে আয় করা যায় সেটা আমরা জানছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো উপযুক্ততার নীতি, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ পারফেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এমন ভাবে ফাইন্যান্সের যে উপযুক্ততার নীতি ফলো করতে হবে যে কখন নগদ প্রবাহ এবং অন্যান্য জিনিসগুলো তহবিল, যে আমাদের এমন ভাবে পারফেকশন করতে হবে, উপযুক্ততার নীতি ফলো করতে হবে, যেটাকে কি বলা যায়, যেমন আমরা কোন কোন ক্ষেত্র থেকে অর্থাৎ চলতি মূল্য মেটানোর জন্য আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন করতে হবে। যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে আমাদের দীর্ঘমেয়াদী লোন নিতে হবে, যে
অর্থায়ন করতে হবে, তারপর হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন করতে হবে। অর্থাৎ দৈনন্দিন কার্যগুলো পরিচালনা করার জন্য আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন করতে হবে, আর দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের কি করা, সম্পদ ক্রয় করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে হবে, মধ্যমেয়াদী অর্থায়ন করতে হবে। অর্থাৎ আমরা স্বল্পমেয়াদী এগুলো নিয়ে আলোচনা করব, স্বল্পমেয়াদী অর্থায়ন কি, মধ্যমেয়াদী অর্থায়ন কি, আর দীর্ঘমেয়াদী অর্থায়ন কি। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি যে তোমরা কিভাবে এই প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের এগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। অনুধাবনমূলক প্রশ্ন আসে, যেমন একটা দিয়ে থাকবে ঝুঁকি ও আয়ের সমন্বয় নীতি বলতে কি বোঝায়, তখন তোমরা বলবা যে ঝুঁকি এমন ভাবে নিতে হবে, ঝুঁকি এবং আয়ের সমন্বয় এমন ভাবে নিতে হবে যেন কোন রকম বিপর্যয় না ঘটে, সেটা তোমরা বিস্তারিত আলোচনা করবে। তো উপযুক্ত নীতি, উপযুক্ততার নীতি হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন করতে হবে, মধ্যমেয়াদী অর্থায়ন করতে হবে, দীর্ঘমেয়াদী অর্থায়ন করার জন্য সেটা আমরা উপযুক্তার নীতি বলা হয়। তারপর নাম্বার 9 হচ্ছে লভ্যাংশ বন্টন নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ব্যবসা পরিচালনা করতে হলে আমাদের লভ্যাংশ, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ লভ্যাংশকরণ নীতি ফলো করতে হবে। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে কি পরিমাণ লভ্যাংশ রাখতে হবে আর কি পরিমাণ লভ্যাংশ জনগণের মধ্যে বন্টন করতে হবে, অর্থাৎ মালিকদের মধ্যে বন্টন করতে হবে, সেটা আমাদের নীতিটা ফলো করতে হবে। নাকি সব লাভের সব অংশ মালিকদের বন্টন করতে হবে, নাকি লাভের কিছু অংশ রেখে দিতে হবে, সেটা আমাদেরকে একজন আর্থিক ব্যবস্থাপক সেটা নির্ধারণ করে থাকে। যেমন 100 টাকা লাভ হয়েছে, সে জনগণের মাধ্যমে 50 টাকা অর্থাৎ 60 টাকা বিতরণ করছে, 40 টাকা রেখে দিচ্ছে। এই 40 টাকা দিয়ে সেই ব্যবসায় আরেকটি ব্যবসা পরিচালনা করতেছে, সেটা লাভের অংশ দিয়ে, সেটা নীতি ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ছিল আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, অর্থাৎ ঝুঁকি এবং আয়ের সমন্বয় নীতি, যেগুলো এগুলো হচ্ছে সাব পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। তো তাহলে আমরা ফিনান্স ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বইয়ে প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থায়নের সূচনা নিয়ে আলোচনা করছি। অর্থায়নের সূচনা চ্যাপ্টারের মধ্যে আমরা পেয়েছি ফিনান্স কাকে বলে, অর্থ কাকে বলে, অর্থায়ন, ফিনান্সের উৎপত্তি, ফিনান্সের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করছি। যে ধারণাগুলো নিয়ে আলোচনা করছি, ফিনান্সিয়াল প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি। আজকে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স যে অর্থায়নের নীতি সমূহগুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আলোচনা করছি পূর্বের ক্লাসে গোলস গুলো নিয়ে আলোচনা করছি, ফিনান্সের লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ আলোচনা করছি। আজকে যদি আরো সময় থাকে আমরা ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স এবং হোয়াই ডু ইউ স্টাডি দ্য ফাইন্যান্স, অর্থাৎ আমরা ফাইন্যান্সে এগুলো জানবো। যেমন ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স, আমরা একটু ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স নিয়ে একটু আলোচনা করি যেহেতু আমাদের সময় আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ফাইন্যান্সের শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স। দেখো প্রিয় শিক্ষার্থী, ফাইন্যান্সকে দুটো ভাগে, একটা হচ্ছে কি গভর্নমেন্ট। আমরা যদি আলোচনা করি যে একটা হচ্ছে সরকারি অর্থায়ন, গভর্নমেন্ট ফাইন্যান্স, সেকেন্ড আমার হচ্ছে বেসরকারি নন গভর্নমেন্ট ফাইন্যান্স। গভর্নমেন্ট ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যদি ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্সের সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। আগে আলোচনা করি ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স, ফাইন্যান্সের শ্রেণীসমূহ। যেমন গভর্নমেন্ট ফাইন্যান্স কি করে, সরকার তার বাৎসরিক ব্যয় এবং আয়ের মধ্যে, অর্থাৎ সরকারি ফাইন্যান্স বলতে কি বোঝাচ্ছে, সরকার তার কি করে বাজেট প্রণয়ন করে, ব্যয় নির্ধারণ করার জন্য বিভিন্ন উৎস থেকে তার ফাইন্যান্স
কালেক্ট করতে হয়, সেই জন্য তাকে কিছু নীতি করতে হয়। যেমন গভর্নমেন্ট ফাইন্যান্স হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স। ইন্টারনাল সোর্স যে অভ্যন্তরীণ উৎস থেকে সে অর্থ সংগ্রহ করে, ইন্টারনাল সোর্সেস। অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, যেটা আন্তর্জাতিক উৎস। গভর্নমেন্ট এই দুইটা সেক্টর থেকে তাদের অর্থ যেটা কি করে অর্থ কালেক্ট করে। আমরা তো বলছি যে অর্থ ব্যবস্থাপনা, সে এক নাম্বার হচ্ছে কি করে যে একটি দেশে বা অর্থাৎ কোন খাতে বিনিয়োগ করবে, অর্থাৎ বিনিয়োগ করবে আয় ব্যয় নির্ধারণ করার জন্য তাদের এই দুই সেক্টর থেকে অর্থ সংগ্রহ করে। একটা হচ্ছে ইন্টারনাল সোর্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, যেটাকে বলা হয় আন্তর্জাতিক উৎস থেকে, ইন্টারন্যাশনাল সোর্সেস। ইন্টারন্যাশনাল সোর্সেস থেকে সে ফাইন্যান্স কালেক্ট করে। যেমন ইন্টারনাল সোর্সেস থেকে কি কোন খাত থেকে, যেমন আমাদের বাংলাদেশে কোন খাত থেকে তারা অর্থ উৎস চিহ্নিত করে, যেমন ট্যাক্স, ভ্যাট, ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, তারপর হচ্ছে বৈদেশিক বিনিময়ের হার, বিল বাট্টাকরণ, তারপর হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে সেই ইন্টারনাল সোর্সগুলো কালেক্ট করতে পারে। আর ইন্টারন্যাশনাল সোর্স হচ্ছে যে আন্তর্জাতিক বহির্বিশ্ব থেকে ঋণ নিতে পারে। যেমন আমাদের বাংলাদেশ সরকার কোন ক্ষেত্র থেকে ইন্টারন্যাশনাল সোর্স, ওই যে আন্তর্জাতিক উৎসগুলো চিহ্নিত করে, যেমন হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট, এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, IDB থেকেও অর্থ সংগ্রহ করতে পারে। এটা যেমন IDB, তোমরা একটু মনে করতে পারো, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে IMF, জাইকা, এবং বিভিন্ন ইন্ডিয়া বা আদার্স, জাপান থেকে অর্থ সংগ্রহ করতে পারে। এখানে ইন্টারনাল সোর্স হবে ট্যাক্স, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স। আমরা যদি ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যারিফ, ইম্পোর্ট ট্যারিফ, আর হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ, এগুলো নিয়ে শুনতে হবে। নন গভর্নমেন্ট ফাইন্যান্সকে আমরা আবার কয়টি ভাগে ভাগ করা যায়? তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যক্তিগত অর্থায়ন, তারপর হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন, থার্ড নাম্বার হচ্ছে অব্যবসায়ী অর্থায়ন। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা গভর্নমেন্ট ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি, আসো এবার নন গভর্নমেন্ট ফাইন্যান্স থেকে। ব্যক্তিগত অর্থায়ন, আরেকটা হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন, আরেকটা হচ্ছে অব্যবসায়ী অর্থায়ন। এই তিনটা উৎস থেকে যেটাকে বলা হয় বেসরকারি অর্থায়ন করে থাকে। ব্যক্তিগত অর্থায়ন বলতে বোঝাচ্ছে একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান তার ব্যক্তিগত অর্থ থেকে তার ব্যবসা অর্থ সংগ্রহ করে থাকে। আর ব্যবসায়ী অর্থায়ন বলতে বোঝাচ্ছে, যেমন এক নাম্বারটা আমরা ব্যবসায়ী অর্থায়নকে আবার কয়টি ভাগে ভাগ করা যায়, যে তিনটি। একটা হচ্ছে ব্যবসায়ী ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত অর্থায়ন, তারপর হচ্ছে সরকারি স্বায়ত্তশাসিত সরকারি অর্থায়ন, একটা নাম হচ্ছে স্বায়ত্তশাসিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তিগত অর্থায়নের কোনো পয়েন্ট নাই, যে ব্যবসায় অর্থায়ন হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন থেকে ব্যবসা সংগ্রহ করতে পারে, আর একটা হচ্ছে সরকারি অর্থায়ন থেকে সংগ্রহ করতে পারে। সরকার থেকে বিভিন্ন প্রকার লোন নিতে পারে, বিভিন্ন প্রকার ব্যবসা করার জন্য, যেমন ব্যক্তিগত অর্থায়ন করতে পারে। তারপর হচ্ছে ব্যবসায় অর্থায়নে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারে। আর একটা হচ্ছে সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের
থেকে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী অর্থায়ন করে, যেটা আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে, যেমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলা যায়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটাকে বলা হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলো থেকে অর্থ সংগ্রহ করতে পারে। তো আমরা আজকে শিখলাম যে কিভাবে ক্লাসিফিকেশন ফাইন্যান্সকে অর্থায়নের শ্রেণী বিভাগকে বলা হয়। একটা হচ্ছে সরকারি অর্থায়ন, আরেকটা হচ্ছে বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নকে বিভাগে ভাগ করছে, অভ্যন্তরীণ উৎস, আর একটা হচ্ছে আন্তর্জাতিক উৎস। আর বেসরকারি অর্থায়নকে বলা হয় ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন। আর ব্যবসায়ী অর্থায়নে ব্যক্তিগত অর্থায়ন থেকে তা করতে পারে, সরকারি অর্থায়ন করতে পারে, স্বায়ত্তশাসিত অর্থায়ন থেকে করতে পারে। আবার দেখো ব্যবসায়ী অর্থায়ন বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন হচ্ছে ব্যাংক, লিজিং কোম্পানি, ইন্স্যুরেন্স, এগুলো থেকে এবং যেটাকে বলা হয় এনজিও থেকে যে টাকাগুলো সংগ্রহ করে সেটাকে বলবো আমরা নন গভর্নমেন্ট ফাইন্যান্স বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করছি। এখন আলোচনা করব যেটা যে আমরা কেন ফাইন্যান্সটা অধ্যয়ন করি সেটা নিয়ে একটু আলোচনা করি। যে তোমরা আশা করি যে ফাইন্যান্সের এগুলো যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা আনসার করতে পারবা পরীক্ষাতে তোমাদের আসে অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে। আমরা জানি যে ব্যবসা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কখন কোন মূলধন, কোন ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অর্থাৎ কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা হবে এবং কোন উৎসে বিনিয়োগ করা হবে এবং মুনাফা অর্জন ও ব্যবস্থাপনার কার্যক্রম সম্পাদন করার জন্য যে প্রয়োগ করা হয় সেটাকে বলবো আমরা ব্যবসায় অর্থায়ন বলবো। আমরা শিখলাম কি অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, তারপরে শিখলাম যে অর্থ কোত্থেকে আসছে, অর্থ কি, অর্থায়নের কার্যগুলো নিয়ে আলোচনা করলাম, যে অর্থায়ন কোন কোন কাজগুলো করে থাকে সেটা নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে অর্থায়নের নীতিসমূহ, কোন কোন নীতিগুলো ফলো করলে ব্যবসায় লাভবান হবে এবং নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো যাবে সেটা নিয়ে আলোচনা করছি। তারপর আমরা আলোচনা করছি ফাইন্যান্সের উদ্দেশ্য বা লক্ষ্য কি, যে ফাইন্যান্সের সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ, এগুলো নিয়ে একটু আলোচনা করছি। তারপর রেসপন্সিবিলিটি অফ ফাইন্যান্স এটা নিয়ে আলোচনা করি নাই। তারপর ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা আলোচনা করব যে হোয়াই ডু উই স্টাডি অফ ফাইন্যান্স এন্ড রেসপন্সিবিলিটি অফ ফাইন্যান্স। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন এই পর্যন্ত একটু আলোচনা করছি। তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে হোয়াই ডু উই স্টাডি অফ ফাইন্যান্স এন্ড ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্স। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।